সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছে টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। দর্শক, আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে আমরা আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সেটির মধ্যে থাকে চিকিৎসা, সেটির মধ্যে থাকে লাইফস্টাইল মডিফিকেশন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাড়ের যক্ষ্মা রোগ, এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার আব্দুল্লাহ আল মারুফ 1968 সালের ফেব্রুয়ারি মাসে পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2012 সালে নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডি অর্থ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি মার্কস মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। বিভিন্ন ধরনের যক্ষ্মা রোগের মধ্যে হাড়ের যক্ষ্মা রোগটা আসলে কি? যক্ষ্মা এমন একটা রোগ, যক্ষ্মা শরীরের যে কোনো জায়গায় হতে পারে এবং এটা ইনফেকশাস ডিজিজ। আমরা জানি যে এটা মানুষের মধ্যে থেকে একজন ছড়ায় এবং এটা হচ্ছে বাতাস থেকে সংক্রমিত হয়। বাতাসের মাধ্যমে জীবাণুটা আসলে ফুসফুস যায়, ওখান থেকে আসলে সংক্রমিত হয়। আমরা আসলে যক্ষ্মা বলতে শুধু ফুসফুসের যক্ষ্মাটাই কিন্তু বুঝে থাকি নর্মালি, মানে সাধারণ মানুষ যারা আর কি, তারা ভাবে যে শুধু যক্ষ্মা মানে ফুসফুসে যক্ষ্মা হয়েছে। আসলে ফুসফুসে যক্ষ্মা ছাড়াও আসলে অনেক জায়গায় যক্ষ্মা হতে পারে। স্কিনে যক্ষ্মা হতে পারে, লিভারে হতে পারে, ব্রেনে যক্ষ্মা হতে পারে, ইভেন আমাদের বোনসে যক্ষ্মা হয় হাড়ের মধ্যে। আজকে আসলে এই হাড়ের যক্ষ্মা নিয়ে আমরা আসলে কিছু কথা বলতে চাই। হাড়ের যক্ষ্মা আসলে এটা নর্মালি দেখা যায় আপনার থেকে আসে আর কি, মানে ইনফেকশন তো এটা মানে বায়ুজনিত ইনফেকশন, এটা আসে ফুসফুসে ইনফেক্ট করে। ফুসফুস থেকে আসলে যক্ষ্মাটা যখন পারসিস্ট করে তখন এটা আসলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। তখন এটা পর্যায়ক্রমে দেখা যায় হাড্ডিতে ছড়িয়ে গেল এবং এটা স্পেসিফিক কিছু জায়গা আছে, পছন্দের জায়গা, যে এইসব জায়গায় সে আসলে বেশি যায় এবং এটা যায় কিন্তু পূর্ব রক্তের মাধ্যমে ছড়ায়। এটা শরীরের হাড়ের যে যক্ষ্মা রোগটা হয় সেটি আসলে কত ধরনের হাড়ের যক্ষ্মা রোগ রয়েছে? হাড়ের যক্ষ্মা আসলে অনেক জায়গায় হতে পারে। তো যেটা বললাম, যেটা হচ্ছে কিছু স্পেসিফিক জায়গা আছে যেটাতে যক্ষ্মাটা আমরা বেশি পেয়ে থাকি। তার মধ্যে হচ্ছে আমাদের যে স্পাইন বা মেরুদণ্ডের মধ্যে যক্ষ্মাটার প্রবণতা অনেক বেশি। এছাড়া হিপ জয়েন্ট আছে বা উরুসন্ধি জয়েন্ট আছে, হাঁটুর জয়েন্ট আছে, শোল্ডার জয়েন্ট আছে, অ্যাঙ্কেল জয়েন্ট বা পায়ের গোড়ালির জয়েন্ট, এগুলো আসলে বেশি উল্লেখযোগ্য স্থান যেখানে যক্ষ্মাটা বেশি হয় হাড়ের। স্যার, ফুসফুসে যখন যক্ষ্মা হয় সেটি থেকে হাড়ে ছড়িয়ে যায়, এছাড়া আরও অন্য কোনো কারণ আছে কিনা হাড়ের যক্ষ্মা রোগ হবার? ফুসফুসে যখন যক্ষ্মাটা হয় আসলে কোনো রোগী দেখা যায় এটাকে সে ক্যারিয়ার হিসেবে, মানে সে ক্যারি করে জীবাণুটা, তার হচ্ছে না কিন্তু সে এটা ছড়াচ্ছে। সে দেখা যায় হাঁচি দিল, তার পাশে একজন আছে, সে ইনফেক্ট হয়ে গেল। তো এটা আসলে কি হয়, এখন যে ব্যক্তি আসলে এটা জীবাণুটা যার মধ্যে ছড়ালো, সে দেখা যায় কোনো কারণে তার অনেকগুলা সমস্যা আছে। সে দেখা যায় ইমিউনো কম্প্রোমাইজড, বা সে দেখা যায় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা তার কম। তার দেখা যায় আগে থেকে ডায়াবেটিস আছে, আনকন্ট্রোল ডায়াবেটিস। তার দেখা যায় আগে থেকে আপনার ক্যান্সার বা অন্য কোনো সমস্যা বা এইডস সে করে, মানে এক কথায় হচ্ছে আপনার ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, এক কথায় যার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কম। তো এই সব ক্ষেত্রে কিন্তু ওই পেশেন্টের মানে খুব সহজেই তার মধ্যে ইনফেকশনটা ছড়িয়ে যায় এবং তখন তো তার আসলে লাংসে ইনফেক্ট করবে আগে, মানে তার ফুসফুসে আগে আক্রান্ত হবে। ওইটা যখন ট্রিটমেন্ট সে না নেবে, অথবা সে দেখা যায় লং টাইম ডিলে হলো ট্রিটমেন্টে, তখন ওখান থেকে কিন্তু জীবাণুটা আসলে হাড্ডিতে ছড়িয়ে যায়। তো যিনি আক্রান্ত ব্যক্তি, তাকে আসলে কি কি বিষয় মেনটেন করা উচিত যাতে বাকি সদস্য যারা রয়েছে বা আশেপাশে যারা রয়েছে তারা আক্রান্ত না হয়? আক্রান্ত ব্যক্তি যখন জানবে যে আসলে আমার যক্ষ্মা হয়েছে, অনেক সময় তো জানে না জেনে তো সে সব জায়গায় ছড়িয়ে দেয় রোগটা। যখন সে জানবে তখন তারা উচিত আসলে বিভিন্ন রকম, যেমন মাস্ক ব্যবহার করা, যে বাইরে যখন যাবে মাস্ক ব্যবহার করবে, হাঁচি কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করবে, সামনে রুমাল দেবে যাতে এটা অন্য জায়গায় না ছড়িয়ে যায়। এছাড়া হচ্ছে গিয়ে অবশ্যই তার চিকিৎসা নেওয়া উচিত। যক্ষ্মার জন্য চিকিৎসা কিন্তু এখন আমাদের দেশে অ্যাভেলেবেল, গভর্নমেন্ট থেকেও চিকিৎসা দিচ্ছে, ফ্রি চিকিৎসা, এবং হচ্ছে গিয়ে বিভিন্ন এনজিও সংস্থা থেকেও এই চিকিৎসাটা ফ্রি করে দিচ্ছে। অনেক ব্যয়বহুল চিকিৎসা, এটা ওখান থেকে এনজিও সংস্থা যেমন ব্রাক থেকে কিন্তু এটা দিচ্ছে, ফ্রি করে দিচ্ছে। তো ওইটা তারা আসলে নিতে হবে। এবং লং টাইম চিকিৎসাটা আপনি জানেন, প্রায় ফুসফুসে যক্ষ্মা প্রায় 6 মাসের মতো চিকিৎসা নিতে হয়, ন্যূনতম 6 মাস। এক্ষেত্রে আবার যদি মানে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট টিবি হয় বা ক্যাটাগরি 2 হয়, সেক্ষেত্রে আরও এটা টাইমিংটা বাড়তে পারে। আসলে অনেক আগে থেকে একটা প্রবাদ শুনে আসছে যে যার হয় যক্ষ্মা তার নাই রক্ষা। মিথ ছিল এক সময় যে এটা যার যক্ষ্মা হয় তার কোনো রক্ষা নেই। আসলে এখন রক্ষা আছে, এখন যক্ষ্মা হলে যখন ট্রিটমেন্ট অ্যাভেলেবেল, রক্ষাও আছে। পেশেন্ট মোটামুটি কন্টিনিউয়াস 6 মান্থস ট্রিটমেন্ট নিলে এটা ঠিক হয়ে যায়। আর হাড়ের টিবির ক্ষেত্রে আমরা যদি যে বললাম বোন টিবি, হাড়ের টিবির ক্ষেত্রে আমরা সাধারণত 18 মাস চিকিৎসার একটা ডিউরেশন দিয়ে থাকি, যে মানে 1.5 বছর প্রায়, অনেক সময় 2 বছরও লাগে। তো
তো 2 বছর বা 1.5 বছর চিকিৎসা নিলে কিন্তু এখান থেকে সে পরিত্রাণ পেয়ে যায় এবং পেশেন্ট যথেষ্ট বেটার ফিল করে। 18 মাস অনেক লম্বা একটা সময়। এক্ষেত্রে যদি কেউ ট্রিটমেন্ট কমপ্লিট না করে সেক্ষেত্রে তার আসলে কি কি কমপ্লিকেশনস হতে পারে? যদি ডিউরেশনটা ঠিকমতো কমপ্লিট না করে অথবা সে মাঝখানে দেখা যায় 6 মান্থস খেয়েছে ঠিকমতো কিন্তু মাঝখানে 1 মাস গ্যাপ বা একদিনও যদি গ্যাপ হয় সেক্ষেত্রে কিন্তু এটা আবার রিল্যাপস করে, এটা আবার হবে। এটা ভেরি ডেঞ্জারাস। তাহলে এটা আরও পারসিস্ট করবে এবং বিভিন্ন জায়গায় আরও ইনফেক্ট করবে, বিভিন্ন বোনসে চলে যাবে এটা আরও ব্লাডের মাধ্যমে। তো সেক্ষেত্রে আসলে কি এটা আসলে আমরা রোগীদেরকে কাউন্সেলিং করে দিই কিন্তু ট্রিটমেন্টটা দেওয়ার আগে, যে আপনার কিন্তু 18 মাসের মধ্যে যদি এক বেলো আপনি এই ওষুধটা না খান তাহলে কিন্তু আপনার এটা আবার ছড়াবে, আবার হবে। যেটা অনেকটা আমরা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমরা বলে থাকি যে মিস করা যাবে না, এটা এই ডোজটা একবারই মিস করা যাবে না। এবং এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে এইটা হচ্ছে ডটস থেরাপি বলি আমরা। এই ডটস থেরাপি কিন্তু হচ্ছে আপনার ইয়াতে আছে, গভর্নমেন্ট হসপিটাল ডটস কর্নার আছে, ইভেন বিভিন্ন এনজিও সংস্থাতে কিন্তু ওরা কিন্তু সরাসরি অবজার্ভ করে এটা সরাসরি, এবং ওরা খোঁজ নেয় যে আপনি খেয়েছেন কিনা ঠিক মতো। তো সেক্ষেত্রে দেখা যায় খুব একটা মিস হওয়ার সম্ভাবনা খুব কম। এটি আমরা পেয়ে থাকি যে রোগী মোটামুটি রেগুলারই খেয়ে থাকে। কি কি ধরনের লক্ষণ থাকলে তিনি বুঝতে পারবেন যে তার যক্ষ্মা হয়েছে এবং খুব দ্রুত ডাক্তারের পরামর্শ তার নেওয়া উচিত? আসলে হাড়ের যক্ষ্মার ক্ষেত্রে আপনার কিছু কিছু যে লক্ষণগুলো আমরা বা উপসর্গগুলো আমরা বলে থাকি বা পেয়ে থাকি সেটা হচ্ছে রোগী বলে যে তার মানে লাংসের থেকে এটা একটু ডিফারেন্ট লক্ষণগুলো। লাংস মানে ফুসফুসের যক্ষ্মার ক্ষেত্রে রোগী বলে তার জ্বর আসে, তার ইভিনিং রাইজ অফ টেম্পারেচার মানে বিকেলবেলা জ্বর আসে আবার ছেড়ে দেয়, তার রুচি কমে যায় খাওয়া দাওয়ার, তার ওয়েট কমে গিয়েছে। এগুলো হচ্ছে অনেক সময় বমি বমি ভাব হয়, কাশি হয়। এগুলো হচ্ছে লাংসে বা ফুসফুসের যক্ষ্মার যে উপসর্গগুলো। কিন্তু বোনসের যক্ষ্মা বা হাড়ের যক্ষ্মা কিন্তু একটু আলাদা। রোগীর এগুলো বলেই না, তার কাশি আছে সেটা বলে না, তার জ্বর আসে না তাও আসে না, ওয়েট কম না তাও ওয়েট কমে না, ঠিক আছে সব, রুচিও ঠিক আছে, কিন্তু তার দেখা যায় যক্ষ্মার জীবাণুটা খুবই সাইলেন্টলি ওখানে বসে আছে এবং ওটা ইনফেক্ট করছে। এখন যক্ষ্মার ক্ষেত্রে আপনার লক্ষণগুলো হয় কি যে রোগী পেইনের কমপ্লেন করে, এখানে ব্যথা। যদি তার স্পাইনে বা মেরুদণ্ডে যক্ষ্মা হয় সেক্ষেত্রে রোগী কিন্তু বলে যে তার ব্যাক পেইন, তার কোমরে ব্যথা বা পিঠে ব্যথা। থোরাসিক স্পাইন বা ডরসাল স্পাইনে কিন্তু আসলে যক্ষ্মার জীবাণুটা বেশি আপনার হচ্ছে গিয়ে ছড়ায়। সেক্ষেত্রে কিন্তু রোগী বলে যে আমার পিঠে ব্যথা, পিঠের মাঝখানে ব্যথা, অনেক সময় ব্যাক পেইনের কথা বলে। এবং এটা যদি অনেক দিন পর্যন্ত পারসিস্ট করে সেক্ষেত্রে কিন্তু এই যক্ষ্মার ইয়ার জন্য আর কি আপনার দেখা যায় তার ডিস্কের সমস্যা হয়ে তার আপনার নার্ভ রুটে কম্প্রেশন পড়ে, নার্ভে কম্প্রেশন, তখন কিন্তু এই রেডিকুলোপ্যাথির ফিচারগুলো পাওয়া যায়, যে বলে যে ব্যথা ব্যাক পেইনটা ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে পায়ের দিকে, পায়ে ব্যথা করে, পা অবশ অবশ লাগে, মেরুদণ্ড অবশ অবশ লাগে, মেরুদণ্ডে কোনো মানে বোধ থাকে না এক কথা আর কি। এবং এটা লং টাইম পারসিস্ট করলে কিন্তু একসময় রোগী বলে প্যারালাইসিসের মতো অবস্থা, যে তার পায়ে কোনো গতি নাই, কোনো সেন্সেশন নাই, সে হাঁটতে পারছে না, ব্যথা তো আছে এর সাথে হচ্ছে তার দেখা যায় অন্য পায়ে কোনো সেন্সেশন নাই, পায়ে অবশ লাগে, বোধ থাকে না। এগুলো কিন্তু একবার ইম্পর্টেন্ট মেজর মানে মেজর উপসর্গ এগুলো, এবং এটি আমরা পেয়ে থাকি। আর অনেক সময় হিপ জয়েন্ট বা অন্য আদার্স যে জায়গাগুলো আছে সেখানে যখন হলে রোগী বলে যে আসলে তার হিপ জয়েন্ট স্পেসিফিক জায়গাতে ব্যথা, যে আমার হচ্ছে গিয়ে আপনার উরুসন্ধি জয়েন্টে ব্যথা, বা যদি তার নি জয়েন্ট হয় তখন বলে আমার হাঁটুতে ব্যথা হয়। স্যার কিভাবে আপনারা ডিফারেন্সিয়েট করে থাকেন যে এটা আসলে অন্যান্য কোনো সমস্যা নেই, এটি আসলে হাড়ের যক্ষ্মা রোগ? আমরা আসলে কিছু কিছু ডিজিজকে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা কিছু ফিজিক্যালি কিছু দেখি পেশেন্টকে বা হিস্ট্রি নেই যে তার আসলে হিস্ট্রিটা কেমন। অনেক সময় রোগী বলে যে তার আগের যক্ষ্মার হিস্ট্রি আছে, তখন কিন্তু আমরা একটু কোরিলেট করি যে যক্ষ্মার হিস্ট্রি আছে তার মানে আবার ব্যাক পেইন, আবার ওখানে সমস্যা, তার মানে যক্ষ্মা হতে পারে, তার সাসপেক্ট করি আমরা। আর হচ্ছে আপনি যেটা পিএলআইডি বললেন, পিএলআইডির ক্ষেত্রে আমরা আসলে সবগুলোর ক্ষেত্রে আমরা কিছু ইনভেস্টিগেশন করি অ্যাজ এ হোল। একটা ক্লিনিক্যাল তো একটা আমরা জানি রোগীর কাছ থেকে এক্সামিনেশন করে, আর একটা ইনভেস্টিগেশন করি। ইনভেস্টিগেশনের মধ্যে আমরা সিম্পল এক্সরে করে থাকি, কিছু ব্লাডের রুটিন ইনভেস্টিগেশন করি, সেখানেও আমরা অনেক ক্লু পেয়ে থাকি। যেমন ধরেন ইনফেক্টেড বা যক্ষ্মা হলে সেক্ষেত্রে কিন্তু তার ইএসআরটা অনেক বেশি থাকবে, সিআরপি ইনক্রিজ করবে, ব্লাডের কিছু কিছু পয়েন্ট আছে বেড়ে যায়। আবার হচ্ছে আপনার যক্ষ্মাতে আমরা এক্সরেতেও ফাইন্ডিংস পেয়ে যাই, বুঝি যেখানে আসলে এই বোনসগুলো একবার এই অবস্থায়, এটা যক্ষ্মার ফিচার। আর পিএলআইডির ক্ষেত্রে আবার ডিফারেন্ট ফিচার দিবে, ডিস্কটা প্রলাপস হয়ে গেছে, লাম্বার ভার্টিব্রাল ডিস্ক প্রলাপস হয়ে গেছে, ওখান থেকে আপনার প্রলাপসের নার্ভ রুটে কম্প্রেশন হয়েছে, ওখান থেকে তার রেডিকুলোপ্যাথি ডেভেলপ করেছে। এবং এটার জন্য আমরা অনেক সময় এমআরআই পর্যন্ত করি। এমআরআইটা আসলে আমাদেরকে ভালো গাইড দেয় এখানে। স্যার হাড়ের যক্ষ্মা রোগ যাদের হয় তাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা আসলে কি রকম হয়ে থাকে? আমরা আসলে ইনভেস্টিগেশন করে কনফার্ম হই যক্ষ্মাটা তার হাড়ে আছে কিনা এবং কোন জায়গায় স্পেসিফিক সেটা। এটার জন্য আমরা বললাম যে এমআরআই, সিটি স্ক্যান, অনেক সময় ব্লাডের কিছু ইনভেস্টিগেশন করে থাকি। যেমন ধরেন ব্লাডের মধ্যে আমরা নতুন একটা টেস্ট আসছে, যেমন টিবি মানে আপনার কন্টিফর্ম টিবি গোল্ডস, এটা খুব ভালো, জিন এক্সপার্ট আছে, পিসিআর টাইপের কিছু টেস্ট আছে। এছাড়া আমরা হচ্ছে গিয়ে ব্লাডের মধ্যে এই এমটি টেস্ট আমরা যেটা সচরাচর সব জায়গায় করতে পারি, এমটিটা ইনক্রিজ করে, আপনি জানেন এটা
এগুলো দেখে আমরা আসলে যক্ষাটাকে আসলে কনফার্ম করি যে তার যক্ষা হয়েছে। কনফার্মের পরে হচ্ছে আমরা রুগীকে কাউন্সেলিং করি, ব্যাপক কাউন্সেলিং করি। কাউন্সেলিংটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু এটা অনেক দীর্ঘমেয়াদী চিকিৎসা। আচ্ছা, আপনাকে বললাম যেটা প্রায় 1.5 বছর পর্যন্ত চিকিৎসা নিতে হয় মিনিমাম। তো 1.5 বছর পর্যন্ত চিকিৎসা নিলে পেশেন্টদের 1.5 বছর পর্যন্ত একটা ওষুধ টানা তার খেতে হবে, এবং অনেকগুলো ওষুধ। এটা যক্ষার আসলে অনেকগুলো ওষুধের কম্বিনেশন দিয়ে থাকি আমরা এখানে জানেন আমরা আইসোনিয়াজেড দিয়ে থাকি, রিফাম্পিসিন দিয়ে থাকি, ইথানবিউটাল, পাইরিজিনামাইড, এই 4টা ড্রাগের কম্বিনেশন আসলে এটার ট্রিটমেন্ট করা হয়। এবং হচ্ছে কাউন্সেলিংটা আমরা এইভাবে করি যে আপনার এটা যক্ষা রোগ হয়েছে, সমস্যা নয়, হাড়ের যক্ষা, এটা ভালো হবে চিকিৎসা নিতে পারলে, আপনি কমপ্লিট করতে পারলে। আর কমপ্লিট না করতে পারলে এটা আবার হবে আপনার। তো রুগী সেক্ষেত্রে ভয় পায় স্বাভাবিকতই। তো সেক্ষেত্রে রুগী কিন্তু এটা খায়, মানে এটা ড্রাগটা কন্টিনিউশন নেয়। এবং এরপরে দেখা যায় কি এই ড্রাগটা নেওয়ার 2 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে রুগী কিন্তু বেটার ফিল করে, পেনটা অনেক কমে যায়। তখন সে আরও ইন্টারেস্টেড হয় আর কি, যে না এটা আমার খেতে হবে, তাহলে আমার এইটি রোগ হয়েছে। তো এই যক্ষা রোগের জন্য আমরা সাধারণত 18 মাসের চিকিৎসা দিয়ে থাকি, এবং এখানে 4টা ড্রাগের কম্বিনেশন। আপনাকে বললাম যে ইনিশিয়াল ফেজ মানে প্রাথমিক অবস্থায় আমরা 2টা ড্রাগ দিয়ে থাকি 2 মাসের জন্য। এটা হচ্ছে আইসোনিয়াজেড আর রিফাম্পিসিন। এটা আসলে বডি ওয়েটের উপর ডিপেন্ড করে, পেশেন্টের বডি ওয়েট যতটুকু তার উপর ইন্ডিভিজুয়ালি সেটাকে আপনারা ডিস্ট্রিবিউট করে থাকেন। ডিস্ট্রিবিউট করে থাকি। আর হচ্ছে আপনার নেক্সট হচ্ছে আপনার যদি 18 মাস হয় সেক্ষেত্রে প্রথম 2 মাস বললাম, আর পরবর্তী 16 মাস আমরা বাকি ড্রাগের কম্বিনেশন ওইটা তার খেতে হবে মর্নিংয়ে। হাড়ের যক্ষা রোগ যাদের হয় তাদের মোটামুটি 1.5 বছরের মতো ট্রিটমেন্টটা তাদেরকে কন্টিনিউ করতে হয়। তো এই সময়টাতে কি রোগীকে আসলে মাস্ক ইউজ করা বা একটু আইসোলেট হয়ে থাকা, এই বিষয়গুলোকে আসলে মেনটেন করতে হয় কি? হ্যাঁ, এটা মেনটেন করতে হয়। আমরা বলি পেশেন্টদেরকে যে আপনি হচ্ছে এগুলো করবেন, মাস্ক পরে থাকবেন, বাইরে যাবেন না। যেহেতু এটা ফুসফুসের যক্ষা না, এই জন্য তার দেখা যায় ফুসফুস থেকে ছড়াবে না এটা। আচ্ছা, এই দিক থেকে আবার একটু করা যায় আর কি, যে না মানে সে অ্যাটলিস্ট খুব বেশি ছড়াবে না, আচ্ছা, ট্রান্সমিট করবে না সে ডিজিজ আর কি। তারপর রোগীকে কাউন্সেলিং করে দিই আমরা যে আপনি এই জিনিসগুলো করবেন না, মাস্ক পরবেন, আপনার খাবারপত্র বা জিনিসপত্র সেটা অন্যের সাথে মিক্স করবেন না, আইসোলেট করে একটু সেপারেট থাকবেন আর কি, ফ্যামিলিয়াল থেকে এটা আর কি। জি, আমরা আরেকটু বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। গট আর্থ্রাইটিসের একটি ব্যথাজনিত অবস্থা। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে এই অবস্থার সৃষ্টি হয়। আমাদের শরীরে যখন পিউরিন ভেঙে যায় তখন ইউরিক অ্যাসিড তৈরি হয়। প্রাকৃতিকভাবে আমাদের শরীরে পিউরিন থাকে, কিন্তু কিছু কিছু খাদ্যে পিউরিন নামের এই কেমিক্যালটি পাওয়া যায়। তাই পিউরিনযুক্ত খাবারগুলো কন্ট্রোলে রেখে আমরা এই ইউরিক অ্যাসিডকে অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পারি। দর্শক, আপনাকে খেয়াল রাখতে হবে পিউরিনযুক্ত খাবার সবগুলো যেন খাদ্য তালিকা থেকে বাদ না পড়ে যায়। এখানে মাত্রাগুলো হিসাব করে খেলে কোনো সমস্যা হবে না। অতিরিক্ত ওজন গাউটের ঝুঁকিকে বাড়িয়ে দেয়, এজন্য অবশ্যই আপনাকে অতিরিক্ত ওজন কন্ট্রোলে নিয়ে আসতে হবে। দর্শক, গাউটের ঝুঁকি থেকে দূরে থাকতে হলে অবশ্যই আপনাকে প্রতিদিন সুষম খাবার গ্রহণ করতে হবে এবং খাবারে প্রচুর পরিমাণে আঁশ জাতীয় খাবার যুক্ত করতে হবে। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমানোর জন্য সবচেয়ে উপকারী হলো প্রচুর পরিমাণে পানি গ্রহণ করতে হবে। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন প্রতিদিন 8 থেকে 16 গ্লাস পানি গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি জিনিস খেয়াল রাখতে হবে, যেন বিশেষ কোনো রোগ যেমন কিডনি রোগ এছাড়া অন্যান্য যেসব রোগের জন্য পানি গ্রহণের মাত্রা নির্দিষ্ট থাকে সেগুলো মাথায় রেখে আপনাকে পানি গ্রহণ করতে হবে। উচ্চ পিউরিনযুক্ত খাবার যেমন লাল মাংস, গাজর, টমেটো এছাড়াও অন্যান্য যেসব পিউরিনযুক্ত খাবার আছে সেগুলো আপনাকে খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। এর মধ্যে বিশেষ করে স্যাচুরেটেড ফ্যাট, যেগুলো আমরা অ্যানিমেল ফ্যাট থেকে পেয়ে থাকি, সেগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। লিন মিট এবং অন্যান্য কম পিউরিনযুক্ত খাবার আপনারা প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারবেন। ভিটামিন সি ইউরিক অ্যাসিড দূর করতে সাহায্য করে এবং আপনাকে অবশ্যই মনে রাখতে হবে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেলে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করতে হবে এবং পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী আপনাকে খাদ্য তালিকা গ্রহণ করতে হবে। যক্ষা রোগ নিয়ে সর্বোপরি এটার প্রতিকার কিভাবে করা যায় বা প্রতিরোধটা কিভাবে করা যায়? প্রতিকার এবং প্রতিরোধ করার জন্য আসলে এটা আপনার একটা মাস অ্যাওয়ারনেস দরকার, যেটা আমরা আগে থেকেই করতেছি। আমাদের দেশে তো আসলে যক্ষা নিয়ে ব্যাপক কিন্তু অ্যাওয়ারনেস অলরেডি ডেভেলপ হয়েছে, আপনি জানেন। এবং এটার সাথে অবশ্যই ইপিআই শিডিউলের ভ্যাকসিনটা আর কি ইম্পর্টেন্ট। আচ্ছা, যে আমরা ইপিআই শিডিউলে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় গভর্নমেন্ট থেকে, সেখানে কিন্তু বিসিজি আছে। বিসিজি ভ্যাকসিনটাকে মিস করা যাবে না কোনোভাবে।
তাহলে ভ্যাকসিনটা সে দিলে কিন্তু সে অনেক প্রোটেক্ট হয়ে গেল আগে থেকেই। যেটা আপনি জানেন যেটা বাচ্চার জন্মের 14 থেকে 1.5 মাসের মধ্যে দিতে হয়, 1 মাসের মধ্যে দিতে পারলে ভালো। এটা দিতে হবে বিসিজি, মানে ভ্যাকসিনেশনটাকে এনকারেজ করতে হবে ব্যাপকভাবে, যেটা আমাদের দেশে এখন হচ্ছে। কিন্তু এছাড়া হচ্ছে আপনার যদি ইনফেক্ট হয়েই যায় সেক্ষেত্রে কিন্তু আমরা রোগীদেরকে তখন যখন ডায়াগনোসিস করি বা সাসপেক্ট করি যে দিস ইজ কেস অফ টিউবারকুলোসিস, তো সেক্ষেত্রে আমরা পেশেন্টকে ব্যাপক কাউন্সেলিং করি, যেটা আপনাকে বললাম একটু আগে, যে আপনি অবশ্যই বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবেন, আপনাকে একটু সেপারেট রাখবেন, বাসায় খাবার দাবার বা আপনার যে সরঞ্জামাদি আছে সেটাকে একটু আলাদা রাখা, হাঁচি কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করা, এবং হচ্ছে গিয়ে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে অল্প সময়ের মধ্যেই ট্রিটমেন্টটা নেওয়া। তাহলে কিন্তু সে মোটামুটি খুব কম সময়ের মধ্যে কিওর হতে পারে। সেই সাথে আপনি যেটা বলছিলেন যে আসলে ঔষধের পুরোটা কোর্স কমপ্লিট করা, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত বিস্তারিতভাবে এই যক্ষা রোগ সম্পর্কে আমাদেরকে বলার জন্য, স্পেশালি হাড়ের যে যক্ষা রোগ। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভি পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম হাড়ের যক্ষা রোগ নিয়ে। দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। মুখের থুতু কমে যাওয়ার বিশেষ কারণ যেটা, একটা হচ্ছে আমাদের রেগুলার লাইফস্টাইলের একটা ভুল, সেটা হচ্ছে আমরা পানি কম খাই, ফ্লুইড ইনটেক কম করি, শরীর যদি ডিহাইড্রেটেড থাকে সেক্ষেত্রে স্যালাইভা কমে যেতে পারে। দ্বিতীয়ত কিছু সিস্টেমিক ডিজিজ আছে, যেমন একটা পেশেন্ট যদি ডায়াবেটিক্সের পেশেন্ট থাকে তার মুখের থুতু কমে যেতে পারে। পার্কিনসন্স, অ্যালজাইমার, ডিমেনশিয়া, এমন কিছু নার্ভ রিলেটেড ডিজিজ আছে যেটা বয়স্ক রোগীদের ক্ষেত্রে খুব কমন। তাদের স্বভাবত কারণে নার্ভের ডিসফাংশনের কারণে তাদের স্যালাইভারি গ্ল্যান্ডের ফাংশনটা কমে যায়, এবং কিছু ওষুধের সাইড এফেক্টস হিসেবে এই থুতু কমে যেতে পারে। আর থুতু কমে যাওয়াটা আসলে খুব একটা ভালো কিছু না, কারণ থুতু এমন একটা জিনিস যেটা আমাদের মুখে দুইটা কাজ করে, একটা হচ্ছে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে আর ফ্লাশিং অ্যাকশন হিসেবে কাজ করে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।